শুধু দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যারা এই লাইভ অনুষ্ঠানটিতে আমার সাথে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শকবৃন্দ, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিশেষ একটা বিষয় আমি ফোকাস করতে চাচ্ছি, যেই বিষয়টাকে বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি একটা কথা আমি আপনাদের সামনে আজকে উচ্চারণ করব। বহু বছর পরে 90-এ এরশাদের পতনের পরে যখন নির্বাচন হলো, ওই নির্বাচনে বিএনপি জয়লাভ করলো এবং হাসিনা হেরে গেল। আওয়ামী লীগ হেরে গিয়ে হাসিনা বলল এই ইলেকশনটায় সূক্ষ্ম কারচুপি করা হয়েছে। আপনাদের এই কথাটা অনেকের মনে আছে। সে সূক্ষ্ম কারচুপির কথা বলছে। আমি বলবো, আগস্টের 3 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এমন অনেক ঘটনা হয়েছে যেগুলো বাংলাদেশের লোকচক্ষুর অন্তরালে ঢেকে দেয়া হয়েছে, এবং ঢেকে দেওয়ার পরেও এই বিহাইন্ড দ্য সিন মৃত লাশের কঙ্কালগুলো লুকানোর জন্য কাউকে কবর দেওয়া হয়েছে। লাশ ছাড়া কবর দিয়ে বলা হয়েছে এখানে মেজর নূর শুয়ে আছে। এ ধরনের বহু কাজ কারবার ঘটেছে। তার ভিতরে একটা এপিসোড হলো, কে না দেখেছে 5ই আগস্টে ঢাকা এয়ারপোর্টে পলায়নরত পুলিশের পোশাক পরিহিত, আর্মির পোশাক পরিহিত লোকজনরা অস্ত্র ছেড়ে, হ্যাভারট্যাগ ছেড়ে মাটিতে ফেলে দৌড়ে কেউ গাড়িতে উঠছে, কেউ বিমানে উঠছে। একটা ন্যারেটিভ তৈরি করলো সেনাপ্রধান মীর জাফর এবং বিমান বাহিনী, নৌবাহিনীর প্রধানরা একটা ন্যারেটিভ তৈরি করলো। কি তৈরি করলো? ওগুলো ছিল এবিপিএন এর লোকজন, অর্থাৎ পুলিশের রিজার্ভের যে পুলিশ ফোর্স ছিল, যারা এয়ারপোর্টের সিভিল এভিয়েশনের দায়িত্ব পালন করে, ওরা তারা ছিল। কিন্তু একটা কথা, এটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই। সমস্যাটা কোথায় হয়েছে? তারা বলেছে এরা এবিপিএন এর সদস্য ছিল, এরা পালাইয়া গেছে। এখন এবিপিএন এর সদস্যরা পালাইয়া কি বিমানে উঠছে? এবিপিএন এর লোকজনরা তো বাংলাদেশের সন্তান। এবিপিএন এর লোকজনরা যদি বাংলাদেশের সন্তান হয়, তাইলে এয়ারপোর্টে পালাইয়া যাবে যে গ্রুপটা, বলা হয়েছে এরা এবিপিএন এর মেম্বার। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার এই, এরা এবিপিএন এর লোকজন হলে এরা পালাইয়া হয় বরিশাল যাবে, সিলেট যাবে, ঢাকা যাবে, রংপুর যাবে। কিন্তু এবিপিএন এর সদস্যরা পালাইয়া কেন বিমানে উঠবে? এবিপিএন এর সদস্যরা পালাইয়া বিমানে কে কোন জায়গা দিয়ে আগে উঠবে, এটা কেন উঠবে? এর কোনো জবাব সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান মীর জাফররা এখন পর্যন্ত দেয় নাই। এবং আরো একটা কাজ হয়েছে, সেনাবাহিনী এবং র্যাবের হেলিকপ্টারে চড়ে ধুতি পরা একদল লোক উঠছিল, এটা সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। আরো একটা কথা ব্যাখ্যা দেওয়া হয় নাই, আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুলকে বলা হয়েছিল, সে কোনো একটা সময় দাবি করেছিল 26,000 অথবা 26 লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে। উনি যেই আইনমন্ত্রী হলেন, উনি বললেন এটা তো আমি আইনমন্ত্রী হওয়ার পরে বলি নাই। হোয়াট ইজ দ্য মেসেজ বিটুইন দ্য লাইন? সেনাপ্রধান মীর জাফর ওনার মুখের মধ্যে, ডক্টর আসিফ নজরুলের মুখের মধ্যে ওয়াকারের বিচি যে দুইটা আছে, বিচি দুইটা কাইটটা মুখে ঢুকাই দিছে, বলছে শাট আপ, ওই সাবজেক্টে কথা বলা যাবে না। এখন আপনারা সবাই বলবেন দেশে নির্বাচনের হাওয়া, দেশের গণতন্ত্রের হাওয়া, আপনি এর ভিতরে এই সাবজেক্টটা কেন টানলেন? একটা উদ্দেশ্য,
জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্বপ্ন, ওটা বাস্তবায়ন করতে গেলে প্রথম একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা হলো গণভোট, জনগণের রায়, কোনো নির্বাচন না, সরকার গঠনের কোনো আয়োজন না। জুলাই আগস্ট বিপ্লবের স্বপ্নের বাস্তবায়নের প্রথম টার্গেট সংবিধানের পরিবর্তন, ৭৯ সংবিধান। জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে গেলে কোন রাজনৈতিক দলের মতামত না, জনগণের মতামত, ছাত্র জনতার মতামত, এবং ছাত্র জনতার মতামত নেয়ার রাস্তা নির্বাচন না, গণভোট। যে নির্বাচনের পায়তারা করা হচ্ছে, জুলাই সনদ যেটা পড়ানো হয়েছে, আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বন্দুকের নালের মাথায় তাকে দিয়ে এগুলো করানো হচ্ছে। আমি বলবো না বয়সের ভারে নুয়ে পড়া আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন, আমি এটা বলতে রাজি না। কিন্তু একটা কথা আমি বলতে চাচ্ছি, মির্জাফর ওয়াকার, তুই জবাব দে হারামজাদা। এয়ারপোর্টে যে কুত্তার বাচ্চারা পলায়নরত ছিল, ওরা কারা? হেলিকপ্টারে যারা পালিয়ে যাচ্ছিল ধুতি পরে, ওরা কি তোর বংশধর? ওরা কি তোর শ্বশুর? আমার জানতে হবে। কেন জানতে হবে? আমার মাতৃভূমিকে অস্থিতিশীল কারা করেছিল? ওয়াকার, তোর অধীনে আয়না ঘরে বোমা পাতা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুন করার জন্য, বোমাকে পেতেছিল। এগুলোর প্রত্যেকটা প্রশ্ন একটার সাথে আর একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমার এই প্রশ্নগুলোর উত্তর দরকার। দর্শকবৃন্দ, এই বিষয়গুলো নিয়ে আজকের আমি কথা বলবো। মেজর শেখ জালালউদ্দিন আহমেদ, ডক্টর মুজিবুর রহমান মজুমদার এবং নিরু ইসমিরা। আসুন আমরা আলোচনা শুরু করি। আমি স্বাগত জানাচ্ছি ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আমি অত্যন্ত আনন্দিত, একটা সুন্দর মনোরম পরিবেশ থেকে আমার ভাই মুজিব আজকের কথা বলবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাহেব, আসসালামু আলাইকুম। ভালো লাগলো আজকে আবার জালাল সাহেবকে দেখে। আসসালামু আলাইকুম মীরা, থ্যাংক ইউ আপনার আমাকে ইনভাইট করার জন্য, এবং আপনার দর্শক বৃন্দ যারা এখন দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আমার অগ্রিম সালাম এবং শুভেচ্ছা। আমি এবার স্বাগত জানাবো আমার শ্রদ্ধেয় বড় ভাই মেজর শেখ জালালউদ্দিন আহমেদ। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করার জন্য আপনি যথার্থই বলেছেন। আমার সাবজেক্টটা পেয়ে মেজর জালাল আমাকে বলেছে, হাউ ডিড ইউ রিড মাই মাইন্ড, দিস ইজ ভেরি রিলেভেন্ট সাবজেক্ট। মেজর জালাল, স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবাইকে সালাম জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং যারা আমাদের সাথে আছেন, ডক্টর মুজিবুর রহমান সাহেব এবং নীরা। সভাপতি ভালো লাগছে, সবাই একটু প্রাণবন্ত, চোখে মুখে স্বস্তি দেখছি, এবং মনে হচ্ছে আলোচনাটা ফলপ্রসূ হবে এবং ইট উইল বি এনজয়েবল। থ্যাংক ইউ ভেরি মাচ। নীরা, অত্যন্ত ব্যস্ততার মধ্যে আপনি আবার আমাদেরকে সময় দিয়েছেন, আপনার কুকুর বিড়াল সব সামলিয়ে তারপরে আপনি আমাদের সাথে আলোচনায় বসেছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আলোচনাটা শুরু করতে চাই ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনাকে দিয়ে। 5ই আগস্ট কোনো কথা নাই, বার্তা নাই, দেখা গেল শুধু হাসিনা পালায় নাই, কিন্তু দেখা গেল একটা গ্রুপ পালিয়ে যাচ্ছে এয়ারপোর্ট থেকে। ডক্টর মুজিব, এটার উপর একটা ব্যাখ্যা তৈরি করা হয়েছে, এরা নাকি এবিপিএন এর মেম্বার। এবিপিএন মানে রিজার্ভ পুলিশের একটা সদস্য। এখন আমি একা একা চিন্তা করে দেখেছি, ইনভেস্টিগেট করেছি। এবিপিএন এর মেম্বার মানে বাংলাদেশের আপনার আমার কোন আত্মীয় স্বজন যারা পুলিশে চাকরি করে। এখন তারা যদি পালায়, তারা তো রানওয়েতে যে দৌড়াইয়া প্লেনে উঠবে না, তারা তো দৌড়াইয়া গেট টেট দিয়ে বাইরে যাবে, কিন্তু তারা প্লেনে উঠা বাংলাদেশের কোথায় পালাচ্ছে? এখন তাদের ন্যারেটিভটার লুপ হোল এখানে,
যে কোথা এই বাংলাদেশের লোকজনরা পালানোর জন্য প্লেনে উঠবে না, বাংলাদেশের লোকজনরা পালানোর জন্য পায়দল করবে, ট্যাক্সিতে যাবে, রিক্সায় উঠবে, ঠেলা গাড়িতে নতুবা পানিতে লাফ দিবে, কিন্তু প্লেনে উঠবে না। এখন আমার কথা হচ্ছে, গত 16 বছরে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে এনে পুলিশ বানানো হয়েছে, আনসার বানানো হয়েছে, র্যাব বানানো হয়েছে, বিজিবি বানানো হয়েছে, সেনাবাহিনী বানানো হয়েছে, যারা ওই দিন এভাবে পালিয়েছে। এখন এটা নিয়ে বাংলাদেশের সামাজিক মিডিয়ায়ও এই ভিডিওগুলা লুকায় ফেলা হয়েছে, এটা নিয়ে আর কেউ কোনো কথা বলে না, এই ন্যারেটিভটাকে কমপ্লিটলি গায়েব করা হয়েছে। ডক্টর মুজিব বলছে ওই কমিশনের যদি টিপ থাকে, অর্থাৎ উনি বলছে তাদের যদি টুলস থাকে, জুডিশিয়াল টুলস থাকে, পাওয়ার থাকে, ইন্ডিপেন্ডেন্স, একটা স্ট্রাকচার থাকে, তাইলে কেউ ওই সাবপিনা থেকে লস দিতে পারবে না। মেজর জালাল, আপনাকে আমি একটা কথা মনে করাই দেই, বিল ক্লিনটন যখন মনিকা লিউইস্কির ওড়না ধরে টান দিছিল, তখন একটা কমিশন করা হয়েছিল জাস্টিস ক্লার্কের নামে, কে ছিল এই মুহূর্তে ভদ্রলোকের নাম মনে নাই, ভদ্রলোকের নাম যা ছিল তাকে দেওয়া হলো। আচ্ছা, আপনি কি জানেন ওই ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলের এতটা ক্ষমতা ছিল, আমেরিকান প্রেসিডেন্টকে সাবপিনা করে বলছে ইউনিট টু স্পিক। এখন মজার কথা, বাংলাদেশে কমিশন করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশন করে দিছে, কিন্তু তাদের হাতে কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। তারা সেনা মানে চুপ্পু আর ডক্টর ইউনূস তো দূরের কথা, তারা ওয়াকারের ধারে কাছেও পৌঁছতে পারবে না, ডিজিএফ এর ধারে কাছেও পৌঁছতে পারবে না, কারণ তারা এতই ক্ষমতাশালী। এখন এই পুলিশের এই পাওয়ারটা ডক্টর জেনারেল মির্জাফর সেনাপ্রধান কনসলিডেট করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নামে তার হাতে নিয়ে বসে রয়েছে। তাহলে কমিশন করে কি কোনো লাভ হবে আপনি মনে করেন? মেজর জালাল, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার এটা প্রশ্নটা শর্টকাট হয়েছে, যেটা উদ্ভূত যে এটা সাবজেক্টটা যেটা দিয়েছেন সেটার সাথে সম্পৃক্ত। এতগুলো লোক এয়ারপোর্ট থেকে তাড়াহুড়ো করে পালিয়ে গেল অস্ত্র সহ, এবং এটা কেন হলো এটার কোনো তদন্ত হলো না। স্বাভাবিকভাবেই একটা যুক্তিগত ডিসকাশন বের হয়ে আসছে, সেটা হলো কমিশন গঠন করা। কমিশন গঠন আমরা জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো কমিশন গঠন করেছেন, সংস্কারের জন্য করেছেন, বিভিন্ন জায়গায় করেছেন, কিন্তু এই পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কমিশন করেছে বলে আমি শুনিনি। আর আমাদের দেশের কমিশনগুলো হচ্ছে এমন যে কমিশন বা কোনো একটা তদন্ত কমিশন যাই কিছু করা হোক না কেন, জনগণ জানতে পারে যে কমিশনটা গঠন করা হয়েছে, এরপরে আর জনগণ জানে না যে ওই কমিশনের রেজাল্ট কি হলো এবং ওইটার ভিত্তিতে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা। আজ পর্যন্ত এমন কোনো একটা সাবজেক্ট আমি দেখি না বিগত প্রায় 2 দশক ধরে যে কমিশন অথবা তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তার প্রেক্ষাপটে এই উদ্ঘাটিত হয়েছে এবং তার প্রেক্ষাপটে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতা আমি একটা কেসের ব্যাপারে আমি দেখিনি। তো সেই ক্ষেত্রে এখানেও যে বাংলাদেশের এই ঘটনাটারও কমিশনের দশা যে ওরকমটা হবে না, এরকমটা আশা করা যাচ্ছে না। হাউএভার, যদি এই সমস্ত ব্যাপার নিয়ে আপনি আমেরিকান সিস্টেমের সাথে তুলনা করেন, তাহলে এটা খুবই আমি অযৌক্তিক বলবো, কারণ আমেরিকান পলিসি এবং আমেরিকান একটা তদন্ত কমিশনে যে পাওয়ার থাকে, আমাদের দেশে পাওয়ারগুলো সেরকম ভাবে নাই, প্র্যাকটিক্যালি নাই, এবং ওটা কেউ প্রয়োগ করতে গেলেও সচিবালয় থেকে এমন ধাক্কা খাবে যে জীবনে কমিশনে আর নাম নেবে না। অতএব আমাদের দেশে এই কমিশনের স্বাধীন কর্মকাণ্ডের ব্যবস্থা নেই, তাদেরকে সেরকম ক্ষমতাও দেওয়া হয় না। আর ওই তদন্তে যদি এমন কিছু বের হয়ে আসে যেটার মধ্যে বিভিন্ন পদে যারা আছে তাদের সম্পৃক্ততা চলে আসে, তাহলে তারা তো এটার বিরুদ্ধে কাজ করবে। এটা খুবই স্বাভাবিক নয় কি? মেজর জালাল, সমস্যাটা কি আপনার মনে হয় না এইটা, যেহেতু আমাদের বাংলাদেশের বিচার বিভাগ এক্সিকিউটিভ ব্রাঞ্চের একটা পার্ট, তাদের অধীনস্থ, এই বিচার বিভাগটা যদি আমেরিকার মতো ইন্ডিপেন্ডেন্ট হতো, এমনকি পাকিস্তানের মতো কিছুটা হলে ইন্ডিপেন্ডেন্ট হতো, তাইলে
ওই বিচার বিভাগ যদি কোনো একটা কমিশন করত, ওই বিচার বিভাগ যদি স্পেশাল কাউন্সিল অ্যাপয়েন্ট করত, তাইলে যে পাওয়ারটা থাকতো ওই পাওয়ারটা দিয়ে ওয়াকার, চুপ্পু, হাসিনা, ইউনুস সবাইকে সাবপিনা করা যেত এবং এটাকে ডিজোবে করার মতো ক্ষমতা বা সাহস বাংলাদেশে কারো থাকতো না। আসলে মূল সমস্যাটা কি ওই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি নাকি অন্য কিছু? আমি তো মনে করি মূল সমস্যাটা ওই জায়গায় যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট না, বাংলাদেশে এটা কখনো হয়নি। লিমিটেড স্কেলে যদিও তারা ইন্ডিপেন্ডেন্ট ভোগ করতো আগে, গত 2 দশকে বা 15-16 বছরে এই জুডিশিয়ারিটাকে, আইন ব্যবস্থাকে এমন করা হয়েছে যে দলীয় ক্যাডাররা যেভাবে ব্যবহার করে আইনগুলোকে, জাস্টিসদেরকে, বিচারপতিগণকে ওইভাবে ব্যবহার করা হয়েছে। এবং যারা যারা ছাত্রলীগে থেকে নানা রকমের কর্মকাণ্ড করেছে সেই সমস্ত ব্যক্তিকে ধরে ধরে বিচারপতি বানানো হয়েছে। তো সুতরাং এদের কাছ থেকে আপনি কি আশা করবেন? সুতরাং বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা সবচেয়ে আগে এনশিওর করতে হবে, তাহলেই যদি বিভিন্ন তদন্ত কমিশন বা যে কোনো কমিশন সাকসেসের মুখ দেখবে, এটা আমার বিশ্বাস। মেজর জালাল, আপনাকে পাশাপাশি আরো একটা প্রশ্ন করি। আমি জানি এখানে আমি একটা লোককে প্রতিনিয়ত গালি দেই, কিন্তু ওই লোকটাকে একটু প্রশংসা করা হবে। আপনার ব্যাচমেট মঈন যখন 111 এর নাটকটা করে ওইখানে বসে, সে প্রথম যখন ক্ষমতাটা নেয় প্রথম দিকে অত্যন্ত এফেক্টিভলি একটা কাজ করেছে। যেখানে যেখানে কমিটি করছে সবাইরে বলছে বাস দিয়া পিটায়া সমান করে দাও, এবং দেখা গেল এর একটা ভালো রেজাল্ট আসা শুরু করছিল। 1 মাস, 2 মাস, 3 মাস লোকজনরা গাড়ি টাড়ি ফালাইয়া টাকার বস্তা নদীতে ফালাইয়া পালাইছে, এফেক্টিভ ছিল। কিন্তু যেই আপনার ব্যাচমেট মঈন প্রণব মুখার্জির পেশাব খাওয়া শুরু করলো, আস্তে ওইটা স্লো হয়ে গেল। এখন একটা জিনিস, আমি এই উদাহরণটা কেন টানলাম জানেন? একজন ব্যক্তি যদি মঈনের মতো সাহস নিয়ে 3 মাসের মধ্যে এই কাজগুলা করতে পারে, তাহলে আপনার কি মনে হয় না ওটাকে কি বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে যদি অ্যাক্ট করেন এবং কারো পেশাব যদি না খান, আপনার মনে হয় না এটা করা সম্ভব? জুডিশিয়ারি স্বাধীন নাই এটা তো আমি জানি, কিন্তু একজন মানুষ যদি আয়রন ফিস্ট ওয়েতে বলে যে আমি এই কাজটা করাবো, এটা সম্ভব। আপনার কি মনে হয় না? আমাকে বলছেন? জি। বাংলায় একটা প্রবাদ আছে, প্রথম রাতেই বিড়াল মারতে হয়। যে যেইভাবে এটা ব্যাখ্যা করুন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পর্যায়ে আছেন 1 বছর পরে, উনি কিন্তু সেই রাত পার হয়ে গেছে। অর্থাৎ কিছু কিছু বৈপ্লবিক কাজ কিন্তু সময়ের মধ্যে করতে হয়। আবার বাংলায় আরো একটা কথা বলে, সময়ের 1 ফোঁট, অসময়ে 10 ফোঁট। তো যদি উনি গত বছরের অগাস্টে এই ধরনের কাজ করতেন, সেটার যা ইম্প্যাক্ট হতো, এখন 1 বছর পরে যদি ওই উদ্যোগ নিতে যান, উনি রেড টেপিজমের মধ্যে পড়ে যাবেন। কারণ এর মধ্যে অতিবাহিত হয়ে গেছে পদ্মার নদী দিয়ে অনেক টনস অফ ওয়াটার হ্যাজ গন ইনটু দ্য সি। হাউএভার, যেহেতু আমি আগেও বলেছি, এখনো বিশ্বাস করি যে সরকারের মধ্যে কেন যেন বিপ্লবিক একটা নেই, আমেজ নেই। ওটা যদি ফেরাতে পারে তাহলে এগুলো সম্ভব। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার অবস্থানটায় আমি এখানে এসেছি, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না, আমি কন্টিনিউ করব কি করব না, বিচারের আগে সংস্কারের আগে নির্বাচন হবে কি হবে না, প্রত্যেকটা বিষয় ডিসেম্বরের আগে আমার গণভোট দিতে হবে। গণভোট যদি বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাহলে নির্বাচন হবে, আদারওয়াইজ হবে না। এটা যদি করে, হোয়াট ইজ দ্য ইস্যু? আমার মনে হয় এটা তো এখনো স্কোপ আছে, এখন এটা স্কোপ আছে। এবং এটা আমি এখনো মনে করি যে জনগণের সাথে হেড অফ দ্য গভর্নমেন্টের একটা ডাইরেক্ট যে যোগাযোগ মাধ্যম হচ্ছে এই গণভোট। তো এটা করলে খুব ভালো, এবং উনি হাত শক্ত করে শক্ত ডিসিশন নিতে তার জন্য সুবিধা হবে। কিন্তু এই লাইনে তো কেউ চিন্তা করছেন বলে মনে হচ্ছে না।
ওকে, ওয়েল, একটা জিনিস মেজর জালাল, আপনি, আমি, ডক্টর মুজিব, নীরা, আমরা কন্টিনিউয়াসলি এই সাবজেক্টটা নিয়ে পুশ করতে পারি। স্টিল দেয়ার ইজ এ হোপ। আমি আপনার কাছে আমি ব্যাক করছি। নীরা, আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, এই যে এয়ারপোর্ট থেকে যে লোকগুলো পালালো, আজকের আমি সাবজেক্টটা নিয়ে কথা বলছি, এই মানে আপনি শরীরের ভিতরে ক্যান্সার রেখে লোকজনকে টাইলেনল খাওয়াইলে কি অসুস্থতা যাবে? তার ক্যান্সারের চিকিৎসা করতে হবে। আপনি শরীরের ভিতরে ক্যান্সার, আপনি লোকটারে বসায় বসায় টাইলেনল আর আইবুপ্রোফেন দিতেছেন, এতে তো কাজ হবে না। আমি ওই ক্যান্সার গুলোর কথা বলছি, যেই ক্যান্সারের বেসিক জিনিসগুলো এবিপিএন এর ড্রেস, আর্মির ড্রেস, আনসার ভিডিপি ড্রেস পরে এয়ারপোর্টে পালাইতেছিল। তাদের আইডেন্টিটি কি আপনি কি জানেন? এই আইডেন্টিটিটা যদি প্রকাশ পায় যে ওরা ছিল ভারতীয় এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড ভারতের, এটা যদি as Mujib Bhai says they were the Indian mercenaries in Bangladesh, এটা যদি প্রকাশ পায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জিনিস অত্যন্ত স্ট্রংলি প্রেসক্রাইব করতে পারে যে এখনো কত ভারতীয় বাংলাদেশে এমপ্লয়ি হিসাবে আছে, এটা নিয়ে উনি পুশ করতে পারে। এটা নিয়ে উনি একটা কোঅর্ডিনেট করে একটা স্পেশাল কাউন্সিল নিয়োগ করতে পারে স্পেশাল পাওয়ার দিয়ে, এবং আর্মির যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেটা দিয়েছে এটা রিভোক করে ওই কমিটিকে ওটা দিতে পারে। আপনি এগুলো মনে করেন কিনা? এই যারা পালিয়েছে তাদের আইডেন্টিটিটা গায়েব করে দেওয়া হয়েছে, যারা পালিয়েছে তাদেরকে নিয়ে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যারা পালিয়েছে এটা নিয়ে কাউকে আর বাংলাদেশে কথা বলতে দেওয়া হচ্ছে না। টোটাল বিষয়টা আপনার কি মনে হয় তাইলে নীরা? জি জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে 1 বছর পরে হলো এই সাবজেক্ট নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, আবার 1 বছর পরে মনে হয় মানে আমরা উৎসবে পরিণত করে এখন নতুন করে আবার আমরা কথা বলছি। সত্যি কথা বলতে কি, ওই যে কথায় আছে না যে উপর দিকে ছাপ ফালালে নিজেদের গায়ে পড়ে, এখন বলতে গেলে বাপ দাদা সবার সাবজেক্টই চলে আসে। আর এই যে আপনি বলবেন যে এখান থেকে পালিয়েছে এটা তো একদম ওপেন, সারা বিশ্ব দেখতে পেয়েছে বাংলাদেশে কি ঘটেছিল এবং বাংলাদেশের এয়ারপোর্টে কি হয়েছিল। তাই এটা যখন আমরা নতুন করে আলোচনায় আসছি, সেখানে আমাদের দেখতে হবে আমরা যে ভুলের পর ভুল করে যাচ্ছি, কিন্তু মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়, কিন্তু আমাদের এই শিক্ষা নেওয়ার সুযোগ হচ্ছে না এবং আমাদের এই ভেজায়ও ঢুকছে না যে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এখন এই যে ভারতীয় বাহিনী 71-এ যে খেলা খেলেছে এবং 24-এ এসেও তারা সেম খেলাই খেলছে। এবং আপনি দেখেন যে 71-এর সেই সংবিধানটাও তাদের তৈরি সংবিধান, তারা যেভাবে কাট এন্ড পেস্ট করে দিয়েছে। আমরা পরবর্তীতে বাংলাদেশিরা, আমরা বাংলাদেশের এক একজন বুদ্ধিজীবী, চুক্তিজীবী কত কিছু বানিয়ে আমরা জনগণের সামনে তুলে ধরেছি, কিন্তু একটা শব্দ, একটা অক্ষর, ডট কোন বাংলাদেশীর পক্ষে সম্ভব হয়নি চেঞ্জ করা এবং সরানো, ওখান থেকে ডিলিট করা, এটা সম্ভব হয়নি। তো তখন যখন সম্ভব হয়নি, আজকে 54 বছর পরে সেই সংবিধানের উপরে আমরা চলছি। তা আমাদের ভুল থেকে আমরা কি শিখলাম? আমরা তো ভুলের পর ভুল করে যাচ্ছি। এই ভুলের শেষ কোথায়? কোথা থেকে আমরা নতুন করে শিখতে পারবো এবং নতুন করে পা দিয়ে আমরা চলতে পারবো? আজকে পালিয়ে গেছেন যারা, তারা তো আমরা দেখেছি কারা পালিয়ে গেছে। শুধু তাই নয়, বিডিআর এর হত্যাকাণ্ডের পর কি ঘটেছিল সেটাও তো সংবিধান, সে ভারতের সংবিধানের উপরেই চলছিল এবং ভারতের সংবিধান ওটা অ্যাডভান্সই লেখা ছিল যে এই ভারত আজকে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার পর তারা পর্যায়ক্রমে কোনটার পর কোনটা করবে, তারা কিন্তু সেই শিডিউল মেনটেন করে আসছে অদ্যাবধি আজ পর্যন্ত। কিন্তু আমরা বাংলাদেশিরা এই দাদা বাবুদের বুঝতে ব্যর্থ হয়েছি। আমরা কথাই বলি শুধু, আমরা বই পুস্তকেও দেখি, আমরা ইতিহাস ঘেটেও দেখেছি যে এই দাদা বাবুদের সবসময় আমরা বলি এদের এক হাত থাকে ঘাড়ে, আরেক হাত থাকে পায়ে। আমরা এই ঘাড়ে এবং পায়ে হাত দেখে আমরা খুশি হয়ে যাই, কিন্তু বেলা শেষে আমরা একটা ডিম্ব পেয়ে যাই তাদের মাধ্যমে, আমরা তাতেই হ্যাপি।
এইতে যদি হ্যাপি হয়, এই জাতির জন্য কি করণীয় আছে? আমরা যতই বলি আজকে এই যে বাংলাদেশে আপনি বলবেন তারা পালিয়ে গেছে, শুধু পালিয়ে নয়, আজকে সেনাপ্রধান যার ছত্র ছায়ায় এই কিলারদেরকে রাখা হয়েছে, তারা কোথায়? তাদের বিচার কি? আজকে আপনি এই কমিশন গঠনের কথা বলেন, কমিশনটা কি আমাদের দেশের দ্বারা তৈরি হচ্ছে? ওখানেও দেওয়া হচ্ছে কাকে আমরা চাচ্ছি তারাই ওই কমিশনে যাবে। তো তারা আমাদের জনগণের কথা বলবে? তারা আমাদের জনগণের কথা কখনোই বলবে না। আজকে বিডিআর হত্যা থেকে শুরু করে 24-এর বিপ্লব, আর সেই বিপ্লব আজকে কি এসে দাঁড়িয়েছে? আজকে আপনি যদি গঠনতন্ত্রই আমাদের ঠিক না থাকে তা আমরা কি করে দাঁড়াবো সেটা বলেন। ওকে নীরা, অনেক ধন্যবাদ। এখন বাংলাদেশ আর্মির হেলিকপ্টারে ধুতি পরা লোকজন উঠে পালিয়ে যাচ্ছে 5ই আগস্ট। এটা সম্পর্কে সেনাপ্রধান মীর জাফর, নৌবাহিনীর প্রধান মীর জাফর, বিমান বাহিনীর প্রধান মীর জাফর এবং বাংলাদেশের গভর্নমেন্টের কোন ব্রাঞ্চ এটা সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয় নাই। এটা সম্পর্কে ব্যাখ্যা দেয় নাই। এয়ারপোর্টে যারা পালিয়ে গেছে তাদের সম্পর্কে ব্যাখ্যা দেয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘরে যেদিন গেলেন তার আগের দিন ওখানে বালতির ভিতরে বোম প্ল্যান করা ছিল। সে বোম কারা প্ল্যান করেছে এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয় না। তাইলে বাংলাদেশের সরকারের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সার রেখে আমাদেরকে টাইলেনল খাওয়ানো হচ্ছে, নির্বাচন নামের টাইলেনল। আমি যেভাবে উপমা দিয়ে বললাম এটাকে টাইলেনল বলা চলে না যে নির্বাচনটা দিচ্ছে আর ক্যান্সার আমাদের শরীরের সর্বত্র। মেজর জালাল, আপনি আমার এই ইন্টারপ্রিটেশনটাকে সেম ভাবে দেখেন অথবা অন্যভাবে দেখেন, প্লিজ আমি আপনার মতামত চাচ্ছি। ধন্যবাদ। এই ভিডিওটা আমি আগেও দেখেছি এবং দেখে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জেগেছিল এবং এই বিষয়ে তেমন কোনো বিশ্বাসযোগ্য কোনো ঘটনা আমি দেখিনি, ব্যাখ্যা আমি শুনিনি কোথাও। তবে এইটার ব্যাখ্যা, এটা কারা যাচ্ছে ওই সময়ের মধ্যে, কি তাদের উদ্দেশ্য ছিল, এইটা জানার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার হয় না। যে কোনো নাগরিক এটা বুঝতে পারতেছে। যেই প্রেক্ষাপটে হেলিকপ্টারটা দেখে মনে হলো AN-26 হেলিকপ্টার, যেটার ভেতরে প্রচুর স্পেস থাকে এবং অনেকগুলো লোককে নেওয়ার জন্য, এটা নট লাইক Alouette 3 ওরকম নয়। সুতরাং এটা যাত্রীবাহী হেলিকপ্টারের মতো। অতএব এইটা ব্যবহার করা হয়েছে কোনো একটা স্থাপনার উপরে, বিল্ডিং বা কোনো একটা জায়গায়, সেখানে মই দিয়ে তাদেরকে উঠতে হয়েছে। এবং ধুতি পড়া ব্যক্তিদের দুর্ভাগ্য যে বাতাস ছিল বেশি এবং বেশ কিছু উড়েও যাচ্ছিল। হাওয়েভার এই ব্যক্তিগুলো যে ভারতীয় নাগরিক আন্ডার কভারে বাংলাদেশে অপারেট করছিল, এটা বুঝতে কারো কঠিন হচ্ছে না। কিন্তু আমাদের কঠিন লাগছে যে এই ব্যক্তিগুলোকে এমনভাবে কাভারিং এখনো কেন দেওয়া হচ্ছে। পরাজিত স্বৈর শাসক যখন ছিল 2 যুগ ধরে, তারা এদেরকে কাভার দিয়েছে বিকজ তাদের ক্ষমতার উৎস ছিল যারা, তাদের দ্বারা এরা নিয়োজিত ছিল। এখন যখন আমরা স্বৈর মুক্ত হয়েছি, আমরা কেন স্পেডকে স্পেড বলতে পারছি না? এই জায়গায় আমার একটা সংশয় হয়ে গেছে। Why not? Let's tell that this is Mr. So and so. এমন জায়গায় এরা এই কাজ করছিল, সেই জায়গায় এই হেলিকপ্টারের পাইলট ছিল অমুক, সে ওখানে তার নির্দেশে এখানে নিয়ে ওদেরকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? অমুক জায়গায় নিয়ে গেছে। Why people don't come and say? আরে ভাই, স্বাধীন দেশে বসবাস করো, বুকে একটু সাহস রাখো। সব যদি লক্ষণ সেনের মতো গুপ্তপথে করি পলায়ন, এটা হলে তো সব হবে না। তো বাংলার মুসলমান তো সাহস রাখতে হবে। তো আমার মনে হয় এইগুলো দিন দিন সন্দেহ বাড়বে এবং সন্দেহ বাড়লে সমস্যাও বাড়ে। এটাকে তদন্ত করে বের করা উচিত যে এরা কারা এবং কি হয়েছিল এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা হলো আমার বক্তব্য। মেজর জালাল, আপনাকে আমি বলি, এই সাবজেক্টগুলোকে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় না।
অনলাইন মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছে, অনলাইন মিডিয়ায় যারা এখন ভিডিও বানায়, তারা এখন কি নিয়ে ভিডিও বানায় জানেন? কোন মেয়ে এনসিপির কোন নেতার সাথে ঘুমাইছে, কার সাথে শুইতে চাইছে। ইয়েলো জার্নালিজম। আচ্ছা, গোলাম ময়লা রনির বউ কয়টা? আর নিউ ইয়র্কে যে হিরো আলম আছে, ওই হিরো আলমেরও আবার বউ কয়টা, মায়ের সঠিক সন্তান কিনা নিউ ইয়র্কের যে হিরো আলম আছে। এখন এইগুলো যদি হয়, এবং কেউ মাথা ঘামাবে না যে এরা কোনোদিন এই সাবজেক্ট গুলো নিয়ে কোনো ভিডিও বানাবে না। আর একটা কথা, আপনি খেয়াল করছেন কিনা জানি না মেজর জালাল, আমি কিন্তু কোনো ভিডিও বানাই না, আমি লাইভ অনুষ্ঠানে একটা সাবজেক্টকে পিক করে সরাসরি ওগুলো নিয়ে কথা বলি। ওই এডিট করে কাটছাট করে আমি এগুলো করি না, কারণ আমি এগুলো পারি না। আমি সরাসরি কথা বলা পছন্দ করি। এখন আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, এই সাবজেক্ট গুলোকে আমি যদি বলি, সেনা নৌ বিমান বাহিনীর প্রধান যেসব মির্জাফর 3 জন বসে আছে, যাদের নিয়ন্ত্রণে ডিজিএফআই, যাদের নিয়ন্ত্রণে এনএসআই, যাদের নিয়ন্ত্রণে এএসইউ, এই টোটাল সাবজেক্ট গুলোকে জনসম্মুখ থেকে আড়াল করে দেয়া হচ্ছে। হাসিনার সমগ্র খুন, গুম, ধর্ষণ আড়াল করা হচ্ছে। কোনো কমিশন করে কাজ হবে না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এটা ক্যান্সারের রোগীকে টাইলেনল খাওয়ানো, এর বাইরে আর কোনো কিছু না। আপনি কি আমার সাথে একমত অথবা দ্বিমত পোষণ করেন? আপনি যথার্থ বলেছেন। আপনার কথার মধ্যে আমি দুটো সংশোধন করব। একটা হলো টাইলেনলের জায়গায় আপনি প্যারাসিটামল বলেন, ওটা বাংলাদেশের মানুষ বেশি বোঝে। একমত। টাইলেনল ওখানে নাই, প্যারাসিটামল বাংলাদেশে খুব প্রত্যেকেই জানে। দ্বিতীয়ত আপনি কথায় বলেছেন এবি ব্যাটালিয়ন বা এবি পুলিশ বলেছেন, যেটা না, ওটা হবে এ পি ব্যাটালিয়ন। এ আর্মড, পি তে পুলিশ, পি তে ব্যাটালিয়ন, এপিবি অর্থাৎ আর্ম পুলিশ ব্যাটালিয়ন। এদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হয় কমব্যাট পোশাকে। হাওয়েভার আমাদের মূল কথার মধ্যে একটা জিনিসই স্পষ্টত প্রমাণিত হচ্ছে যে যতক্ষণ না বিচার বিভাগীয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা আসবে, ততক্ষণ এই সমস্ত কমিশন কিছু বের করতে পারবে না। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসাবে ওনাকে কিছু বোল্ড অ্যাকশনস নিতে হবে। অর্থাৎ হি ইজ দ্য পারসন হু ক্যান বি ট্রাস্টেড অন based on the patriotism that he has displayed so far, এবং ওনার যে গ্রহণযোগ্যতা আছে, সেই জন্য উনি এই জাস্টিস ডিপার্টমেন্টটাকে, বিচার বিভাগীয় ইসেকে গ্রহণযোগ্যতা করার জন্য ব্যবস্থা নিতে পারেন। এবং এই যে ভিডিও ফুটেজ আমরা দুটো দেখলাম, এরকম আরো অসংখ্য ভিডিও ফুটেজ থাকতে পারে, সেগুলোকে কালেকশন করে এগুলির সম্যক ব্যাখ্যা দেওয়ার জন্য একটা কমিশন গঠন করা উচিত। লেট দ্য পিপল নো, জনগণ জানুক এরা কারা, কেন এসছে, কি করেছে। তার মধ্যে আমাদের প্রতিবেশী দেশ, যাদের সাথে আমরা সুসম্পর্ক করার জন্য অনেক কিছু করি, তারা যে আমাদেরকে সর্বত্র পিছন থেকে ছুরি মারার ব্যবস্থা সবসময় করে থাকে, এটা প্রমাণিত হোক। এবং প্রমাণিত হলেই জনগণ সতর্ক থাকবে এবং আমাদের সার্বভৌমত্বটাকে টিকিয়ে রাখা যাবে। এই হলো আমার অভিমত। মেজর জালাল, আমি আপনার কাছে ব্যাক করব। নিরুনিরা, আপনার কাছে আমি একটু আলোচনার মাধ্যমে আমি আপনাকে প্রশ্নটা করব। বিল ক্লিন্টনের যখন মনিকা লুইস্কি এবং হোয়াইট ওয়াটার মানে আরকানসাসে একটা রিয়েল এস্টেট ডিল, এটার উপরে যখন ইনভেস্টিগেট হলো, ওখানে একজন স্পেশাল কাউন্সিল নিয়োগ করা হলো। ওই স্পেশাল কাউন্সিলের নাম ছিল জাজ কেনেথ স্টার। আপনাকে আমি আমেরিকান জাস্টিস সিস্টেমের সৌন্দর্যটা আপনাকে আমি বলি। কেন স্টার যখন সাবপিনা করা শুরু করলেন, আমি জানি উনি সুজান রাইস, ওয়েবস্টার হাবল, ক্লিন্টনের যত ব্যক্তিগত বন্ধু বান্ধব ছিল, প্রত্যেকটা লোককে উনি সাবপিনা করলেন। এখন মজার কথা কি জানেন, প্রত্যেকটা স্পেশাল কাউন্সিলের অধীনে স্পেশাল ন্যাশনাল গার্ড থাকে, তার রেগুলার পুলিশও ব্যবহার করে নাই, মার্শাল, স্পেশাল মার্শাল, শেরিফ, স্পেশাল শেরিফ। কেন স্টারের কথা যে শুনে না, শেরিফ যাইয়া ঘাটা ধরে নিয়ে আসছে। এবং কেন স্টার যখন বিল ক্লিন্টনকে বলল, মিস্টার প্রেসিডেন্ট, ইউ নিড টু সিট ডাউন উইথ মি অ্যান্ড টক অ্যাবাউট দিস সাবজেক্ট, বিল ক্লিন্টন
আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বাধ্য হলেন কেন স্টারের সাথে বসে কথা বলতে। আমি কি বুঝাইতে পারছি? আমেরিকার সৌন্দর্য এটা, আমেরিকার বিচার বিভাগের স্বাধীনতা এটা। এখন বাংলাদেশে কমিশন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে উনি ক্ষমতা নেওয়ার পরপরই এই লেজে গুবড়ে গু খাওয়া, ভাত খাওয়া, ডাল খাওয়া বাঙালিরা বুঝছে একটা নির্বাচন দাও, একটা নির্বাচন দাও, কারণ হ্যাঁ প্যারাসিটামল দরকার। অর্থাৎ কি জানেন, ক্যান্সারের পেশেন্ট মারা যাইতেছে তারে প্যারাসিটামল খাওয়ায়। আচ্ছা, বর্তমানে যতগুলো কমিশন আছে, একটা কমিশনের কার্যক্রম 20% আগায় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করে বসে রয়েছে, জুলাই সনদ ঘোষণা করে বসে রয়েছে, একটা কমিশনের কোনো কিছু আগায় নাই এক্সেপ্ট সাম ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট। এর বাইরে কোনো কিছু হয় না। সিস্টেমের কোনো পরিবর্তন হয় না, গভর্নমেন্টের কোনো ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তন করা হয় না, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে কান্ট্রির যেটা হয় তার কোনো পরিবর্তন করা হয় না, কোনো জায়গায় কিছু হয় না। কিন্তু প্যারাসিটামল নামক নির্বাচনের তারিখটা ঘোষণা করা হয়েছে। আপনার কি মনে হয় না এটা জাস্ট ডিসসার্ভিস টু দ্য কান্ট্রি, ডিসসার্ভিস টু ইটস পিপল? আপনার মনে হয় না এটা জনগণের পক্ষে কাজ করে না, জনগণকে জাস্ট বলদ বানাইয়া মাথায় একটা পোছা দিয়া বলছে আমি এখন যাই? সাবজেক্টটা আমি যদি এভাবে ব্যাখ্যা করি, আমি জানি ডক্টর ইউনূস স্যার আমার উপরে গোসা করবে, তার নিয়োজিত তল্পি বাহকরা আমার উপরে গোসা করবে, আমার তো আমার বদনাম আছে, আমার মুখ খারাপ। এখন সমস্যাটা কোন জায়গায়? আমি আপনাকে যা বললাম, ডাজ দ্যাট মেক এনি সেন্স টু ইউ? ডক্টর মোহাম্মদ ইউনূস যত কমিশনই করে কোনো লাভ নাই, তা ওই কমিশনের কাছে কোনো দাঁত নাই, কমিশনের কাছে কোনো ক্ষমতা নাই, কমিশনের কাছে কোনো মার্শাল নাই, কমিশনের কাছে কোনো শেরিফ নাই, কমিশনের কাছে কোনো পুলিশ নাই। তারা কাউকে ডাকার ক্ষমতা রাখে না, কাউকে ডেকে সঠিক প্রশ্ন করার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না। আপনার কি মনে হয়? জি, থ্যাংক ইউ। মানে এক কথায় বলতে হয়, ওই যে আমাদের সংবিধান, ওই যে আমাদের গঠনতন্ত্র, ওখানে যেটা আছে ওর বাইরে তো কোনো কিছু করা যাবে না। ওটা তো মানে সংবিধান তো বাংলাদেশের উপরে সংবিধান হয়নি, বাংলাদেশের আমার দাদা বাবুরা এই সংবিধান করেনি। এই সংবিধানটা হয়েছে দাদা বাবুদের পক্ষে অলিখিত অঙ্গরাজ্য বাংলাদেশ চলার জন্য। এটা হলো মূল কথা। আজকে 54 বছরে আমরা এই বিষয়টাই বুঝতে ব্যর্থ হয়েছি, এবং আমরা প্রতিটা পদে পদে যে আমরা হারছি, আমরা ঠকতেছি, বাট আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। আর আজকে এই দেখেন 17 বছর যে একটা দল রাজত্ব চালিয়ে গেছে, এই রাজত্ব চালানো থেকে শুরু করে আমাদের দেশে যে সকল ইনসিডেন্ট হয়েছে তার প্রতিটা জিনিসে কখনো কোনো সাবজেক্টের উপর কোনো তদন্ত হয়নি, কোনো তদন্ত কমিটি হয় নাই। নাম আসতে এবং চোখে দেখানো, এগুলো জাস্ট আই ওয়াশ করার জন্য একটার পর একটা সাবজেক্ট এরা সামনে নিয়ে আসছে। আর এই সাবজেক্টগুলো যেদিন থেকে ফলো করেছি এবং দেখেছি এবং বুঝেছি, তখন থেকে বলেছি এই ভারত এক একটা সাবজেক্ট নিয়ে আসে আমাদের সামনে, যেটা প্রমাণ করতে করতে 6 মাস বছর লেগে যায়, তখন আর ওইটার কোনো অ্যাকশন রিয়াকশন থাকে না। কারণ আমাদের মাথার উপরে অনেক বোঝা চলে আসে, তখন ওটার দিকে আমরা খেয়াল করতে পারি না, ওদের দিকে আমাদের অ্যাটেনশন থাকে না। জনগণের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য একটা সামনে চালিয়ে নিয়ে আসে। আর এক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশের পলিটিশিয়ানদের কথা, আজকে পলিটিশিয়ানদের কথা বলবেন, আজকে আপনি বিএনপির কথা বলেন, বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আজকে আওয়ামী লীগের কথা বলেন, আওয়ামী লীগ কি আমাদের বাংলাদেশের পার্টি? কেন তারা আমাদের বাংলাদেশের স্বার্থ দেখবে? এরা তো বাংলাদেশের কোনো পার্টি না, এরা হলো ভারতীয় পার্টি। এরা ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করবে, এটাই তো নর্মাল। তো এই বিষয়টা যদি আজকে এই শতাব্দীতে এসে আমি বুঝি, তাহলে আমার বাপ দাদারা কেন বুঝলো না? বুঝলাম আমার বাপ দাদারা ভুল করেছে, এই ভুল থেকে আমরা আজকে শিক্ষা নেব। কেন আমরা মুখে মুখে বলিনি যে ব্রিটিশ ছিল আমার দাদার শত্রু,
পাকিস্তান ছিল আমার বাবার শত্রু, আর এই ভারত হলো আমার শত্রু। তাই আমার তো এই শত্রুর সাথে মোকাবিলা করতে হবে। আজকে এই মোকাবিলা করার জন্য যা যা দরকার আমি তো তাই করব। তাই সেখানে আপনি একটা জিনিস দেখেন, আজকে 17 বছরে যে সেটআপটা বাংলাদেশে আছে, আপনি কি বলবেন যে বাংলাদেশের যারা দেশকে ভালোবাসে, যারা সঠিক অর্থে বাংলাদেশি, তারা ওখানে বসে আছে? আজকে তাহলে সেক্রেটারিয়েটে এত লোকজন কি করে থাকবে? তারা তো আপনার আমার ইন্টারেস্টে প্রোটেক্ট করার জন্য ওখানে বসেনি। এগুলো তো ভারতীয় সেটআপ। আপনি কেন বলছেন না? এটা এখন আমাদের বাংলার জনগণের বলার সময় হয়েছে, আমার শত্রু তোমরা, তোমরা এখান থেকে যাও। এই কথাটা যতদিনে আমরা বলতে না পারবো, এই বাংলাদেশ এই পরগাছা হয়েই আমরা থাকবো। ভালো বলেছেন, ভালো বলেছেন, পছন্দ করি। ওকে, ডক্টর মুজিব, আপনাকে আমি একটা কথা বলি। হঠাৎ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল বললেন যে উনি আয়নাঘরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন গেলেন তার 2 দিন আগে গিয়ে ওখানে একটা বালতির ভিতরে পেলেন বোম সেট আপ করা, ডেটোনেট করা, যেভাবে একেবারে পুরোপুরি সেট আপ। এখন এটা বুঝতে আর কারো বাকি নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেরে ফেলার জন্যই ওই বোমাটা ওখানে প্ল্যান করা হয়েছে। অফকোর্স। এখন বিরক্তিকর কাহিনী হলো এটার উপরে কোনো মামলা করা হয় না। কেন মামলা করা হয় না আপনি কি জানেন? আমি জানি, আমাকে বলা হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, সেনা প্রধানের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। আপনি চিন্তা করেন, একটা সরকার প্রধানকে মেরে ফেলার জন্য বোম সেট আপ করা হয়েছে, এটার উপরে কোনো মামলা হয় না। আমরা কোন পৃথিবীতে বাস করি? এটার উপরে কোনো মামলা হয় না, একটা ডায়েরিও হয় না, একটা লোককে গ্রেফতার করা পর্যন্ত হয় না, এবং এ ব্যাপারে কাউকে জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হয় না, এ ব্যাপারে কোনো কোর্ট অফ ইনকোয়ারি হেল্প করা হয় না, এ ব্যাপারে কোনো কমিশন গঠন করা হয় না। এখন আমি আর আপনি প্রবলেমগুলো নিয়ে একটার পর একটা কথা বলে যাচ্ছি, আর ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই হবে, অর্থাৎ তুমি খাইতে চাও আর না চাও, তোমারে আমি জোর করে প্যারাসিটামল খাওয়াই দেবো, ফিল বেটার। এখন তাইলে আমরা কি এই কথাটা বলতে পারি? মেডিকেল সায়েন্স একটা কথা বলে, রোগীর আর যখন আশা থাকে না তখন হসপিস কেয়ারে, সেজন্য হসপিস কেয়ারে লোকজনরা পেইন কিলার দেওয়া হয় যাতে একটু ভালো ফিল করে মারা যায়। আমাদের বাংলাদেশের অবস্থা ওই জায়গায় গিয়ে দাঁড়াইছে কিনা ডক্টর মুজিব? অনেকটা তাই। এখন কারণটা কি সেটা আগে আমি আসি। আপনি যেটা কথা বলছেন ইজ ভেরি রাইট। এক নম্বর হলো, কারণটা হলো যে আমি এখন বুঝতে পারি বা বিশ্বাস করি যে যারা আগস্ট বিপ্লবের পরে শাসন ক্ষমতা নিচ্ছেন সকল উপদেষ্টা হয়ে, তারা এই জাতীয় আন্দোলনটা, এই যে বিপ্লবটা হচ্ছে তার চেতনা ধারণ করতে ব্যর্থ হচ্ছে। হয়তো তারা পার্শিয়ালি হয়তো চেতনা ফিল করছেন, কিন্তু তারা তাদের কাজকর্ম এখন পর্যন্ত এটা এস্টাবলিশ করতে পারেননি যে তারা ওই ছাত্র জনতার যে বিপ্লবটা হচ্ছে এটা চেতনা ধারণ করেন। যার কারণেই আপনি দেখতে পাচ্ছেন যে প্রতি ক্ষেত্রে তারা ফেল করতেছে। আরেকটা কথা আপনি একটু আগে বললেন যে বাংলাদেশের আইনে আর্মির প্রধানকে বিচার করা যাবে না, ইট ইজ রং। শেখ মুজিবকে যারা মারছে তারা কিন্তু আর্মির লোক ছিল, তাদের যদি বিচার হতে পারে, তারা ন্যাশনাল হিরো, তাদেরকে যদি বিচার করতে পারেন আপনি, বাংলাদেশের আইনে, বাংলাদেশের আইন আছে যে রাষ্ট্রপ্রধানকে যারা মারে বা মারার কোন রকম ষড়যন্ত্র করে তারা দেশের দেশদ্রোহী, তাদের বিচার হতে পারে। এখন এটা আমি আগেও বলতেছিলাম আপনাকে যে বারবার আমরা একই জায়গায় ফিরে যেতে বাধ্য হচ্ছি। আমাদের মাইন্ডসেটটা হয়ে গেছে পরাধীনতা। আমরা ভয় পাই এই কেঁচো করতে না সাপ বেড়ে আসছে, সাপের ভয়টা আমাদের বড় বেশি জ্বরে ধরছে আমাদের, সেই জন্য আমরা কেঁচো করে বের করি, মানে যাতে কেঁচো থাকতে পারে সেটাও বের করতে রাজি। এখানে এটার ভিতরটা যে কত যেতে পারে, এটার পিছনে যে কি আছে আমরা জানি না। হ্যাঁ, হতে পারে এটাতে আর্মি ইনভলভ, হতে পারে আর্মির বাইরে কেউ ইনভলভ, হতে পারে এটা ভারতের গোয়েন্দা সংস্থা ইনভলভ, কিন্তু ওই যে কেঁচোটা খুঁড়তে হবে, খুঁড়লে যেটাকে সাপ বেরিয়ে আসছে তখন কি করবো? ওই যে আমাদের মাইন্ডসেটটা, যতদিন পর্যন্ত আমরা দেশপ্রেমিক না হব 100%, যতদিন পর্যন্ত আমরা দেশটাকে রাষ্ট্র না মনে করব, যতদিন পর্যন্ত আমরা মনে না করবো যে আমরা এই দেশের প্রতি, এই জনগণের প্রতি অবলাইজ টু গিভ দ্য রাইট থিং টু দ্য কান্ট্রি, ততদিন পর্যন্ত কিন্তু আমরা ওই সবকিছু গোজামিল দিয়ে করতে থাকবো।
হ্যাঁ, এবং আমরা তাই করে যাচ্ছি, এবং আমরা বারবারই যখনই ভয় হয় আমাদের যে কিছু করতে সাপ বেড়ে যাবে, তখন আমরা জিনিসটাকে অন্যদিকে নিয়ে যাই, বা আমরা ওইখানে যাই না, ওকে উত্তরও দিই না। আর দুঃখজনক কিছু মনে করেন না, আপনি ইউটিউবে এটা করেন, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করবো না, কিন্তু আমাদের দেশে বহু সকল সাংবাদিক আছে, তাদের কিন্তু এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। তারা আছে কার বউ কার সাথে ছিল, কে কোথায় চাঁদা উঠাইলো, কে কি করলো, কিন্তু যে রাষ্ট্রীয় ব্যাপার যেগুলোর সাথে রাষ্ট্রের নিরাপত্তা ডিপেন্ড করে, যেগুলোর সাথে রাষ্ট্রের সার্বভৌমত্ব ডিপেন্ড করে, যেগুলোর সাথে রাষ্ট্রের অগ্রগতি ডিপেন্ড করে, জনগণের স্বার্থ ডিপেন্ড করে, সেই ব্যাপারে আমাদের দুঃখজনক হলো সাংবাদিকরা নীরব, অকর্মক্ষম, অথবা তারা বিকৃত, এবং তারা শুধু বিকৃত বলবো না, মানে তারা অলরেডি সোল্ড আউট to certain interest group, either within the country or outside the country. এইটার থেকে যখন পর্যন্ত আমরা না বের হয়ে যাবো, যখন পর্যন্ত আমরা সত্যিকার সাংবাদিকতা না করবো, যখন পর্যন্ত আমাদের জনগণ সত্যকে সন্ধান না করবে, যখন পর্যন্ত আমাদের আর্মি, আমাদের প্রতিটা ব্রাঞ্চ সত্যকে না এস্টাবলিশ করার চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বারবার অ্যাভয়েড করতে থাকবো কিছু করতে যে সাপ বেরোবে এই ভয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারবো না। আমাদের দরকার সাহসী লোক, আমাদের দরকার দেশপ্রেমিক লোক, আমাদের দরকার মানুষ, এমন লোক যাদের একটা ভিশন আছে, যারা বুঝে যে রাষ্ট্রের প্রথম জিনিস হলো রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা। বা বাংলাদেশে আমাদের জনগণ একবেলা না খেয়ে মরতে রাজি আছে, থাকতে রাজি আছে, কিন্তু আমাদের জনগণ কিন্তু দেশকে বিক্রি করতে দিয়ে রাজি নাই। তারা ভারতের এতদিন পরেও, এত কিছু করার পরেও ভারত আধিপত্য বিচার করতে পারে নাই, ফেল করছে। কারণ জনগণের বুকের মধ্যে ভারতের বিরুদ্ধে একটা বিরাট একটা ক্ষোভ ছিল, যেটা তারা হয়তো ওইভাবে প্রকাশ করে নাই গত 2 যুগ, কিন্তু তারা সময় মতো ঠিকই প্রকাশ করতে পারছে। তারপরে আপনি বুঝতে পারেন যে সবকিছু করার পরেও আমাদের জনগণের মন ভারতের দিকে যায়নি, কিন্তু আমাদের কিছু স্বার্থনীতি মহল, যেটা আমি বললাম, তাদের বিবেক, তাদের হার্ট, তাদের সোল অলরেডি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে, এবং তারা মনে করে যে এটার বিরুদ্ধে এমন কিছু আমাদের করা যাবে না, তাহলে আমার নিজের অস্তিত্ব থাকবে না। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর আমি মনে করি এই জায়গাতে বেরিয়ে আসার জন্য আমার রাজনীতিবিদ লিডার আসতে হবে, এবং সামরিক বাহিনীতে যারা আছেন, বিশেষ করে যারা ওত নিছেন, যারা আমরা বিশ্বাস করি যারা দেশপ্রেমিক, তাদেরকে এখানে আগে আসতে হবে, এবং তাদেরকে দেশটাকে ঠিকঠাক করতে হবে। এই সাংবাদিক, এই সকল বুদ্ধিজীবী যারা দেশটাকে পথে, যাদের সৎ সাহস নিয়ে আগে কথা বলে না, যাদের মধ্যে কোনো দেশপ্রেমের কোনো লেশ মাত্র নাই, তাদের থেকে এই দেশটাকে উদ্ধার করতে হবে। আমার অন্য কে এসে করে দিবেন। ওকে ডক্টর মুজিব, অনেক ধন্যবাদ। আমি মেজর জালাল আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। এখনো লোকজন বুঝানোর চেষ্টা করা হচ্ছে এয়ারপোর্টে যারা পালিয়ে যাচ্ছিল তারা APBN, বিএন মানে ব্যাটালিয়ন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মেম্বার। কিন্তু যারাই প্রশ্ন করছে APBN এর লোকজনরা যদি পালাইয়া যায়, তারা পালাইয়া তো তাদের বাড়িতে গেছে, ধরেন ঢাকা থেকে পালাইয়া গাজীপুর গেছে, ঢাকা থেকে পালাইয়া বিক্রমপুর গেছে, ঢাকা থেকে পালাইয়া বরিশাল গেছে, তারা কি বিমানে উঠা পালাবে? মানে আমি আপনার কাছ থেকে, আপনি একজন সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ, এই সামান্য এটা বোঝার জন্য কি রকেট সায়েন্টিস্টের দরকার যে এরা যদি APBN এর লোক হতো তাইলে তারা কি ধুতি পিন্দা এই বাংলাদেশ আর্মির হেলিকপ্টারে উঠতো কিনা, বা এয়ারপোর্টে যাইয়া এইভাবে আর একটা বিমানে উঠতো কিনা? আমি আপনার কাছে স্পেসিফিক মতামত চাচ্ছি। ভিডিওতে যা দেখা যাচ্ছে ওটা বিশ্লেষণ করলে খুবই সহজভাবে দেখা যাচ্ছে যে অস্ত্র নিয়ে, তার মধ্যে কিছু স্ট্যান্ডগান আছে, রাইফেলস আছে, ইভেন LMG আছে, আমি দেখেছি। অস্ত্র নিয়ে যারা যাচ্ছে সবাই কিন্তু ইউনিফর্ম না, তার মধ্যে অনেকে সিভিল পোশাকেও আছে এবং কিছু ইউনিফর্মে আছে। ইউনিফর্ম গুলো ডিফারেন্ট, এবং আরো বিশ্লেষণ করলে দেখা যাবে ব্যাকগ্রাউন্ড থেকে বলা হচ্ছে অস্ত্রগুলো ফেলে ফেলে যাচ্ছে কেন, মানে ফুটেজে এটা লক্ষ্য করা যাবে। কথা হচ্ছে এখানে আমাদের একটা মানে উদাহরণ টানতে হবে যে এক বোকা আরেক বোকাকে বলছে এই তাল গাছের উপরে শোল মাছ পাওয়া গেছে, তা আরেক বোকা বলছে তাল গাছ কি গরু নাকি যে উপরে উঠতে পারে? তো মানে এই ধরনের অবান্তর কথাবার্তা যারা বলে তাদেরকে আমি তাল গাছে শোল মাছ এবং গরু ওঠার পর মতো মানুষকে তার লোক বলে মনে করি। এটার মধ্যে প্রকৃতপক্ষে এতটাই, এই একটা ভিডিওতে এতটাই উদ্ঘাটিত হয়েছে আমি মনে করি যে বিদেশের ভাড়া করা সৈনিক
এখানে এতদিন কাজ করে গেছে, আমাদের জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করার জন্য যে এই সমস্ত মেকানিজম ব্যবহৃত হয়েছে তার মধ্যে এরা তো অ্যাক্টিভ ছিল। এবং এই মানুষগুলো এবং তাদের কর্মকর্তারা, তাদের যারা পাঠিয়েছে, তারা জানতো না যে এটা এত বেশি, এত ফাস্ট, এত ফ্লুইড হবে এই সিচুয়েশন, এই বিপ্লব। তারা মনে করেছিল এটাও শেখ হাসিনা ট্যাকেল করে ফেলবেন, এটাও নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু এটা এত দ্রুততার সাথে শেষ হয়েছে যে ওদের পালাবার পথ ছিল না। তো এই জন্য এরা ধরা পড়ে গেছে। এবং আমি ধন্যবাদ দিই সেই ব্যক্তিকে যে এটা ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। সত্যিকারের একটা দেশপ্রেমিকের কাজ করেছে। এটা একটা জ্বলন্ত প্রমাণ। এটার মাধ্যমে তদন্ত করা এবং যারা দোষী, যারা এটার সাথে সম্পৃক্ত, তাদেরকে ধরা সহজ হবে। ওকে, এখন আমি আর একটা লাইন বলে শেষ করব, সেটা হচ্ছে যে এই ব্যক্তিগুলো যে আমাদের দেশের নয় এটা প্রমাণিত, এবং আর আমাদের দেশের না হলে এরা কারা হবে? এরা ভারতীয় হবে, আর কোনো সন্দেহ নাই। এবং সুতরাং এরা এখানে কিভাবে অপারেট করলো, কারা তাদেরকে নার্চার করেছে, কারা তাদেরকে প্লেনে করে যেতে সাহায্য করলো, কোনো রকমের ইমিগ্রেশন নাই, কিচ্ছু নাই, তার মানে কি? তার মানে হচ্ছে আমরা অন্য একটা দেশ দ্বারা অধিকৃত ছিলাম, এমন একটা ব্যবস্থা। ধন্যবাদ। নিরুনিরা, আমাদের আজকের সময় শেষ। আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি একটু সামারাইজ করেন তাইলে ভালো হয়। আপনার সামারাইজেশনের পরে আমরা তিনজন আবার কথা বলবো, আমরা আজকের শো শেষ করব। আজকের পুরো আলোচনাটা আপনার মতামত শুনতে চাচ্ছি। আপনার মাইক্রোফোনটা অফ, একটু অন করে নেন। বাই দ্য ওয়ে একটা প্রশ্ন, শেষ প্রশ্ন আপনাকে আমি না করে পারছি না। আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, আপনাদের দলের একটা নিয়ম আছে, লোকজন জীবিত থাকাকালীন আপনারা চিকিৎসা করান না, লোকটা যখন একেবারে পইচা টইচা শেষ হয়ে যায় তখন তারে আপনারা কবর দেওয়ার জন্য পাগল হয়ে যান। কিশোরগঞ্জের ফজু পাগলারে ফাইনালি আপনার দল নোটিশ দিছে যে আপনি এই মুসলমানদের যেভাবে উল্টাপাল্টা বলেন, জুলাই আগস্ট বিপ্লবের লোকজনদের যেভাবে কথাবার্তা বলেন, তাতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আপনার এই ধরনের কার্যক্রম আর আমরা গ্রহণ করতে পারছি না, 24 ঘন্টার ভিতরে নোটিশ দেন। তো এটা কি ওই ওটারে কি বলে যেন ম্যালেরিয়া সারানোর জন্য কুইনাইন খাওয়ায়, যেটা এটা কি কুইনাইন খাওয়াইলো আপনার দল, নাকি সত্যিকার অর্থে ফজু পাগলারে ফাইনালি ফিক্স করার জন্য বা দল থেকে লাথি মারার জন্য এটা করছে? এটার উপরেও যদি আপনি একটু মতামত দেন। জেকব ভাই, এই সাবজেক্টে মতামত দেওয়ার মতো মানে পারদর্শী বা ওই মানে সাহস মনে হয় আমার নেই এই মুহূর্তে। কারণ গত 17 বছর আমাদের দেশটা যেভাবে চলছে তাতে আমি ধরেই নিছি যে আমরা ছোটবেলা দেখেছি যে মেলায় পুতুল খেলা দেখানো হতো। সে আমরা ছোট ছিলাম, পুতুল খেলা দেখতে যেতাম যে স্ক্রিনের পিছন থেকে সুতা ধরে কেউ সুতাটা যেভাবে নাচাচ্ছে সে ওইভাবেই নাচছে। তা আজকে ফজু পাগলার কথা বলবেন আপনি, তাকে নাচাচ্ছে কে? এটার পিছনে কে থাকতে পারে? ফজু পাগলাকে তো কেউ নাচাচ্ছে। এবং আজকে যদি এটা মানে এখন এত মানে বেলা শেষে এসে যদি বলা হয় তাকে নোটিশ দেওয়া হয়, তাহলে ও নোটিশটা ওখান থেকে আসছে। কারণ এখন বাংলাদেশের পলিটিশিয়ানদের প্রতি আমার বিশ্বাস নাই। কেন বিশ্বাস নাই? গত 17 বছর যে সিস্টেমে চলছে, সিস্টেমের কোনো কিছু পরিবর্তন হয় নাই। 24-এর এত বড় একটা বিপ্লবের পর যেই দেশটা এইভাবে চলতে পারে, সেই দেশের প্রতি, দেশের পলিটিশিয়ানদের প্রতি কারো বিশ্বাস ধরে রাখা খুবই কঠিন। তা আমিও তার মধ্যে একজন। কারণ আজকে এই বিপ্লবের দেখেন সনদ পাঠ করা হয়েছে, আমরা কি চেয়েছিলাম আর কি হলো, যে এই যে বিষয়বস্তু। তাহলে আপনার কি মনে হয় এটা বাংলার মাটিতে বাংলাদেশের মানে বুদ্ধিমত্তা, বাংলাদেশের কারুকলামের উপর ভিত্তি করে এই কাজগুলো হচ্ছে? এখানে আমার কোনো বিশ্বাস নাই যে এই কাজগুলো আমাদের দেশের প্রেক্ষিতে এবং দেশের মাটিতে, দেশের জনগণের স্বার্থে এবং দেশের পলিটিশিয়ান, জনগণ, ব্যুরোক্রেসি যারা আছে সবার সংমিশ্রণে এই কাজগুলো হচ্ছে বলে আমি বিশ্বাস করছি না, বিশ্বাস করতে পারছি না। কারণ যতদিন পর্যন্ত এই ভারত নামক শব্দটি আমাদের ঘাট থেকে বিতাড়িত করা না যাবে,
ততদিনে এই বাংলাদেশের শান্তি আসবে না। বাংলাদেশের রক্তক্ষরণ এই 24-এর রক্তক্ষরণই শেষ রক্তক্ষরণ না। একটা সাবজেক্ট আপনারা মনে রাখবেন, এই 24-এর বিপ্লবে প্রতিটা ঘর থেকে আমরা বেরিয়ে আসছি, সবাই আমরা ভোকাল হয়ে কথা বলছি। আর সেই 24 আজকে কি হয়েছে, 24-এর রূপরেখা আমরা 1 বছর পর কি দেখেছি। আজকে যে তদন্ত কমিটির কথা বলেন, কোন বিচারের কিছু দেখছি, কিছু দেখতে পাচ্ছি? আজকে ইলেকশন বলে আমরা পুঁথি পড়ে সেই ইলেকশনের দিন তারিখ ডিক্লার করা হয়েছে। কে এই ইলেকশন চাচ্ছে, কারা এই ইলেকশন চাচ্ছে, এই ইলেকশন কিভাবে হবে সেটাও দেখার বিষয়, বোঝার বিষয়। বাংলার জনগণ কি আজকে ইলেকশন চাচ্ছে? বাংলার জনগণ আমরা কি চাচ্ছি যে ইলেকশন হোক, নাকি আমরা এই সংস্কার চাচ্ছি? উইদাউট সংস্কারে কি করে ইলেকশন দিবে? ওকে নিরুনিরা, অনেক ধন্যবাদ আপনাকে আজকের শোতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনার সাথে আবার কথা হবে। মেজর জালাল, এবার আমি আপনার কাছে আসবো। আজকের আমাদের আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে দুটো ফুটেজ, আমরা ভিডিও ফুটেজ দেখেছি, বিশ্লেষণ করেছি, এবং আপনি বরাবরের মতো যে বিষয়গুলো আপনি নির্ধারণ করেন আলাপ আলোচনার জন্য, সেগুলো গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং জাতীয় কর্মকাণ্ডের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করেছি এই ফুটেজের বিভিন্ন বিশ্লেষণ এবং এটার সম্ভাব্য কারা এর মধ্যে ছিল এবং এটার ইম্প্যাক্টটা কি হতে পারে। এবং স্বাভাবিকভাবে আমি আপনাকে অনুরোধ করেছি, আপনি সেই অনুরোধ রক্ষা করেছেন। সেটা হচ্ছে আমরা শুধু আলোচনা সমালোচনাই করব না, আমরা কিন্তু প্রতিটি সমালোচনার প্রেক্ষাপটে আমরা কিন্তু সাজেশনস, সমাধানও দিয়ে থাকব। কেউ গ্রহণ করুক বা না করুক, আমরা কিন্তু সমাধানের কিছু নমুনা আমরা দিয়ে থাকি। আজকেও আমরা বেশ কিছু সমাধানের কথা উল্লেখ করেছি। সেই জন্য আজকে আলোচনাটা খুব ফলপ্রসূ হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের জনগণের মনের মধ্যে যে জিজ্ঞাসাগুলো থাকে সেগুলোর কিছু কিছু আমরা এইভাবে প্রকাশ করতে পারি, আলোচনা করতে পারি। আশেপাশের যারা এই ধরনের অনুষ্ঠান করে তাদের মধ্যে আমরা দেখেছি খুব সংকীর্ণতা, রাষ্ট্রীয় সার্বভৌম এবং স্বাধীনতার উপযোগী তেমন কোনো বিষয়ে আলোচনা তারা করে না। বাট আমার মনে হয় আপনার সুদৃঢ় নেতৃত্ব এবং দূরদর্শিতার কারণে এইরকম বিষয়গুলো তুলে ধরা হবে, আপনি ধরবেন এবং আমরা সেটা আলোচনা করে সাজেশন দিয়ে থাকবো। আজকে আমরা যা দিয়েছি সাজেশন, সেগুলো আশা করি সরকার পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা করবেন, তারা দেখবেন গ্রহণ করা যায় কিনা। ভবিষ্যতে এই ধরনের গঠনতান্ত্রিক আলোচনা সমালোচনার জন্য আমি প্রস্তুত থাকবো। আপনি ডাকলেই আমি সাড়া দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। মেজর জালাল, নিরুনিরা, ডক্টর মুজিব, আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের উইকেন্ড, রোববার, সবাই ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মধ্যে আপনারা দেশের স্বার্থে, সমাজের স্বার্থে একজন সচেতন নাগরিক হিসাবে আপনারা সাড়া দিয়ে আমাকে সময় দিয়েছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। উই আর দ্য পিপলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আজকের একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে রাখি। এয়ারপোর্টে যারা পলায়নরত ছিল তাদেরকে বলা হয়েছে এরা আর্ম পুলিশ ব্যাটালিয়নের মেম্বার। দর্শকবৃন্দ, আপনারা কান খুলে শুনে রাখেন। আর্ম পুলিশ ব্যাটালিয়নের মেম্বাররা ওই ডিউটি থেকে পালানোর জন্য তাদের বিমানের দরকার হয় না, এবং এপিবিএন এর লোকজনদের পালানোর আগে তাদের ধুতি পড়তে হবে না যে আর্মির একটা হেলিকপ্টারে করে তারা পালিয়ে যাবে। এবং আরো একটা কথা, আয়নাঘরের দায়িত্বে নিয়োজিত যারা তারা সশস্ত্র বাহিনীর সদস্য। সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আয়নাঘর রক্ষা করে, যে আয়নাঘরে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছেন এবং যেখানে বোমা পাতা হয়েছে, এর ভিতরে এএসইউ জড়িত, এর ভিতরে সেনাপ্রধান মির্জাফর জড়িত, এর মধ্যে নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান মির্জাফররা জড়িত, এর কোনো বিকল্প নাই। এর কোনো ব্যাখ্যা কারো কাছ থেকে আসে নাই। তাহলে এয়ারপোর্ট থেকে যারা পালিয়ে গেছে এরা এনএসজি, আমার সিদ্ধান্তে এনএসজি মানে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অফ ইন্ডিয়া, যারা মার্সেনারি হিসাবে কাজ করে,
কথিত আছে যে এনএসজির লোকজনরাই বিডিআর পিলখানায় ঢুকে আমার 57 জন সেনা অফিসারকে খুন করেছে। এনএসজির লোকজনরাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়োজিত ছিল। আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, ভারতে গেছে, চলে গেছে, পালিয়ে গেছে, অনেককে ইন্টারভিউ করা হয়েছে, তারা বলছে আমরা বাংলাদেশে ডিউটি করে অনেক টাকা আর্ন করছি, বাংলাদেশের অমুককে খুন করছি, বাংলাদেশের অমুককে রেপ করছি, বাংলাদেশের অমুকের হাত কেটে দিছি, পা কেটে দিছি, গর্ব করে তারা ভারতে পালিয়ে গিয়ে বলেছে। আজ অবধি বাংলাদেশের কোন অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের কোন কমিশন, সেনা প্রধান, ডিজিএফআই, এএসইউ, এনএসআই কোন একটা ইউনিট বলে নাই যে এরা কারা, এবং এরা বলতে চাচ্ছে না। কেন বলতে চাচ্ছে না? কারণ এর সাথে সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এই মির্জাফররা এর সাথে জড়িত ছিল। তাদের সাথে আলাপ আলোচনা করে এদেরকে বাংলাদেশে আনা হয়েছে। এনার্জি তারা নিজের থেকে আসে নাই, তাদেরকে বাংলাদেশে ওয়েলকাম করা হয়েছে এদের দ্বারা, যার জন্য এদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে, যার জন্য এদের সম্পর্কে কেউ কোনো মুখ খুলছে না। এটা নিয়ে মুখ খোলার কোনো চিহ্ন, কোনো উদ্দেশ্য, কোনো কিছু তাদের মধ্যে থেকে আসছে না। আজ অবধি আমরা দেখতে পাচ্ছি না। হাসিনা অসম কতগুলো চুক্তি করেছে ভারতের সাথে, আমরা বলেছি এগুলো পাবলিক করে দেন, এখনো পাবলিক করছে না। তাইলে আমরা যদি এই কনক্লুশনে আমি বলি, একজন ক্যান্সারের রোগীকে যদি হসপাইস কেয়ারের প্যারাসিটামল দেওয়া হয়, পেন কিলার দেওয়া হয়, এটা তো চিকিৎসা না, তাকে মেরে ফেলা। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন তারিখ ঘোষণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলতে চাচ্ছি না ওনাকে হানি ট্র্যাপে ফেলে এই কাজ করানো হয়েছে, রাদার আমি বলবো ওনাকে অসহায় করা হয়েছে, কারণ ওনাকে কেউ কোঅপারেট করছে না। সেনা প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, তারা যে মির্জাফররা বসে আছে, কেউ কোঅপারেট করছে না। ডিজিএফআই জাহাঙ্গীর কোঅপারেট করছে না, এনএসআই কেউ কোঅপারেট করছে না, দুর্নীতি দমন সংস্থায় কেউ কোঅপারেট করছে না, জুডিশিয়ারি কোঅপারেট করছে না, আইন মন্ত্রণালয় কোঅপারেট করছে না, কারণ তারা ওয়াকারের কাছ থেকে নির্দেশ নিচ্ছে। সেনা প্রধান মির্জাফর এদের প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ করছে এবং সবাইকে বলে দিচ্ছে হু ইজ দ্য বিগ কাহুনা, মির্জাফর ওয়াকার। দর্শকবৃন্দ, এখন আমি এটা নিয়ে কথা বলতে পারি, আমি এটা নিয়ে আপনাদেরকে বিভিন্ন চুলচেরা বিশ্লেষণ করতে পারি, জ্ঞানী গুণী লোকজনরা এসে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা নির্বাচনের নামে ভুল পথে যাচ্ছে, এই সাবজেক্টটায় আমার কোনো সন্দেহ নাই। আমেরিকান ল এনফোর্সমেন্ট এবং ল মেকারদের সাথে আমি কথা বলেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আমার পছন্দের মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার চোখে অত্যন্ত যোগ্য এবং প্র্যাগম্যাটিক ইন্ডিভিজুয়াল, কিন্তু তাকে তো কাজ করতে দিতে হবে, কিন্তু তাকে কাজ করতে দেয়া হচ্ছে না। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোঅপারেট করছে না, কোনোভাবে কোঅপারেট করছে না। রাদার তারা ক্যান্টনমেন্টে গিয়ে ডিজিএফআই হেডকোয়ার্টারে রয়ের দালালদেরকে তারা কোঅপারেট করছে। এই বিএনপি তাদের নেতা বানায় ভারত থেকে 9 বছরের ট্রেনিং প্রাপ্ত সাউয়াকে। এই বিএনপি সাপোর্ট করে ভূমিদস্যু শাহ আলমকে, যে শাহ আলম 2-3টা বাচ্চা তৈরি করছে, যে বাচ্চারা মানুষকে ধর্ষণ করে এবং মানুষকে খুন করে। বিএনপি সাপোর্ট করে মির্জাফর ওয়াকারকে, বিএনপি সাপোর্ট করে চান্দাবাজকে, বিএনপি সাপোর্ট করে ফজাকে, বিএনপি সাপোর্ট করে হাবিবুর রহমানকে, বিএনপি সাপোর্ট করে মির্জা ফাককে, বিএনপি সাপোর্ট করে আমির খসরু মাহমুদকে, বিএনপি সাপোর্ট করে আব্দুল্লাহ ওয়াল মিন্টুকে, যারা ভারতের তাবিজ নিয়ে ঘুরে, যাদের সহায়তায়, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় এই ভারতীয় এনএসজি এয়ারপোর্টে পালিয়েছে, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশ আর্মির হেলিকপ্টারে করে এরা পালিয়েছে ধুতি পরে। এদের সম্পর্কে বিএনপির কোন একজন নেতাকে বলতে শিখেছেন, শুনেছেন এরা কারা, এরা কিভাবে বাংলাদেশে আসলো? হ্যাঁ, আগস্টের 2, 3, 4 তারিখ 5 তারিখ পর্যন্ত কথা বলেছে, কিন্তু যেই মুহূর্তে বিএনপি সাউয়া বাংলাদেশে এসে ঢুকেছে, এটা নিয়ে কোনো কথা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন পিতৃতুল্য মানুষ, আপনি যথেষ্ট যোগ্য, বিজ্ঞ এবং দূরদর্শী। আপনার কাছে একটা কথা বলি, আমার দেশ হসপাইস কেয়ারে যাওয়ার জন্য আপনাকে সরকার প্রদান করে নাই।
আমার দেশমাতা পেন কিলার খেয়ে মারা যাওয়ার জন্য আপনাকে সরকার প্রদান করে নাই। আপনি আল্লাহর ওয়াস্তে এই আগামী ফেব্রুয়ারির নির্বাচন তারিখ দেওয়ার মতো একটা প্যারাসিটামল জনগণকে খেতে বলবেন না। এই প্যারাসিটামল জনগণ খাবে না। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। ইনশাল্লাহ আজকে রোববার, সোম মঙ্গলবার যদি বাংলাদেশে ইম্পর্টেন্ট কোনো কিছু না ঘটে, সোম মঙ্গলবার আমি অনুপস্থিত থাকবো, আমি কোনো শো করব না। আগামী বুধবার দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। দর্শকবৃন্দ, আজকের যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারা আমার আলোচনা, আমি ধরে নেব আপনারা আলোচনা পছন্দ করেন বলেই আপনারা আমার ভিডিওটা দেখেন, কিন্তু দেশের জন্য ভাই একটু কাজ করেন। এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার সাথে, আমরা একটা সঠিক মেসেজকে আমরা বাইরে পৌঁছাতে চাই। জনগণ যেন সচেতন হয়। আপনি সচেতন হলেন, আপনি কাউকে জানালেন না, লাভ হলো না। আল্লাহ কি বলেছে? তুমি নিজে ইবাদত করো এবং অন্যদেরকে ইবাদত করায় আহ্বান জানাও, তাদেরকে দাওয়াত দাও। দর্শকবৃন্দ, কোনো বাণিজ্য, কোনো ভিউ বাণিজ্য, কোনো কিছু আমার দরকার নাই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন এবং আমাদের প্রত্যেকটা শোকে যদি পারেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে শেয়ার করবেন। আমি কৃতজ্ঞ থাকব, দেশ উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।